আজকের যাত্রাপালা 7 টাকার সন্তান। রচনা ভৈরবনাথ গঙ্গোপাধ্যায়, নির্দেশনায় এবং অভিনয়ে ইন্দ্রনাথ দ্বিবেদী। মঞ্চস্থ করতে চলেছি এক অশ্ব সজল সামাজিক যাত্রাপালা 7 টাকার সন্তান। নারী জাতির মুক্তির জন্য নারীকেই বেরিয়ে আসতে হবে। জনৈক দেশ সেবকের বক্তব্য, কলিকাতা 24শে অক্টোবর, স্টাফ রিপোর্টারের প্রতিবেদন। কিন্তু আমি অত্যন্ত বেদনার সঙ্গে জিজ্ঞাসা করছি, আজকের নারীরা বাড়িতে থাকে কতক্ষণ যে বাড়ি থেকে বেরিয়ে আসবে? সংবাদপত্রের মধ্যে এই গ্রাম বাংলার নারীরা পড়েন না, কারণ নগর সভ্যতা তাদের মানুষ বলেই মনে করে না। আর যারা দেশ চালাচ্ছেন সেই সব বাড়ির নারীদের কথা লেখা যাবে না, কারণ অসুবিধা আছে। যাই হোক, দয়া করে আপনারা এখন আবার 1 নম্বর সংবাদটা দেখুন। তুমি আমাকে অজন্তা এগুলো দেখাতে নিয়ে চলো না, ফেরার সময় 15 সূর্য মন্দিরটা দেখতে আসবো। এবার পুজোর ছুটিতে আমরা দুজনেই বেড়াতে যাব। এই ঠিক যাবে? ঠিক ঠিক ওরা পুজোর ছুটিতে বেড়াতে যায়, কিন্তু স্বামী স্ত্রী একসঙ্গে যায় না। স্ত্রীকে মিথ্যে কথা বলে স্বামী যায় অন্য কোনো নারীকে নিয়ে। দার্জিলিং অথবা মসুরি, সেই হিল স্টেশনের ব্যভিচারের 2 নম্বর সংবাদ। এই মন তোমাকে ছুঁয়ে কাশ্মীর তুষার ছায়া। সংবাদপত্রে ছাপে না, বিজ্ঞাপনের কলম বলছে, রঙিন ছবি ছাপছে, তারপর সেই রঙিন ছবি ওই ডাস্টবিনে গিয়ে হয়ে যাচ্ছে ময়লা কাগজ। আমি সেই ময়লা কাগজের টুকরোগুলো কুড়িয়ে বাতিল সংবাদের বোঝা বয়ে নিয়ে যাচ্ছি। আজকের সাংবাদিক 1986 শুভেন্দু মুখার্জির সঙ্গে দেখা করতে, 1937 সঙ্গে 1986 এক বিশ্বাস কেমন আছো? 1986 ভালো নেই। 1937 কতখানি খারাপ। যতখানি খারাপ হলে মানুষের চোখের ঘুম আসে না, মানুষ হাসতে ভুলে যায়। চোখের সামনে দুর্নীতি হচ্ছে দেখেও বোবা হয়ে থাকে, কোনো প্রতিবাদ করতে পারে না। অথচ 1937 প্রতিবাদ ছিল। 1986-তে প্রতিবাদ মারা গেছে। 1937-এ মানুষ সত্যি কথা বলতো, বিলাস ছিল না, একান্নবর্তী পরিবার ছিল। বাবা ছিলেন স্বর্গ আর মা ছিলেন করিয়সী। 1986-তে মানুষ সত্যি কথা বলতে ভুলে গেছে। দেশ জুড়ে চলছে বিলাসের ঘোরদৌড়, ছোট সংসার, সুখী সংসার। এক ভাই রাশিয়ায়, তোর এক ভাই আমেরিকায়। ধুতি পরা বাবা আজ প্যান্ট পরেছে, টুকরে কাঁদছে। কত বাকি নেই মা। 1986 তুমি কি একবার 1937-এ ফিরে যেতে পারো? যদি পারো তো এসো। আমি 1937 আবার 1986 জায়গায় জুটিয়ে সারা
ভাবছিলাম কেন, কি হবে ভেবে যেটার আপন পথে চলেছে, উপাসনা বিকিয়ে গেছে উপাসনার হাতে। স্ত্রী যেন পরস্ত্রীর মতো এসে বলছে, সাংবাদিক বাবু, শুনলাম তুমি নাকি বিদিশার বিয়ে ঠিক করেছো। তার মুখে শুনলে তার মুখে শুনি না কেন, কথা তো সত্যি। আমি কি কখনো সত্যি ছাড়া মিথ্যে কথা বলেছি পার্বতী? তুমি কথা সত্যি কি মিথ্যে বলো আমার জানার দরকার নেই, আমার দরকার শুধু টাকা। তাহলে এখনো আমার কাছে পড়ে আছো কেন পার্বতী? যাও না, রাস্তায় গিয়ে সেজে গুজে দাঁড়াও, টাকা নিয়ে আসার খদ্দেরের অভাব হবে না। অবজেকশন বলবা, তোমার কথাই অবজেকশন জানাতে। পুলিশ অফিসার দিব্যেন্দু বাবু নাকি? তা তোর একার অবজেকশন করার ক্ষমতা না থাকে তোর ওই ব্যারিস্টার মেসটাকে না। এই সংসার আদালতের পরে আমি দাঁড়িয়ে আছি, আমার নতুন করে জন্ম নেওয়া বাবা আজ বিচারক হয়ে বসে আছেন। তাকে ডাক, মার বোন বিদিশাকে ডাক, তারা সাক্ষী দিক। তোর মেজ বৌদির শিখিয়ে দেয়া কথা মতো ব্যারিস্টার বাবু এসে আমার বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করো। যদি এটা আদালত নাই, তবু এই সংসারের প্রত্যেকটি মানুষের কাছে তোমার চরিত্র বিশ্লেষণ করতে চাই। তুই কার চরিত্র বিশ্লেষণ করতে চাইছিস? আমার শুভেন্দু? শুভেন্দু তোমার একমাত্র সন্তান নয় ভারতী, তপেন্দু, দীপেন্দু এরাও তোমার সন্তান। তাই এদের দিকেও তোমার সমান দৃষ্টিতে তাকানো আমি না তাকালেও তুমি তো তাকাচ্ছ, কারণ ওরাই তো ধুতি পাঞ্জাবি পরা বাবাকে নতুন করে প্যান্ট শার্ট পরতে শিখিয়েছে। ভারতী, খুশির টাকায় তোমাকে কিনে দিয়েছে নতুন স্টিলের আলমারি। আমার কথা না ভীষণ আপত্তিকর, তুমি আপত্তি করলে না বড় বৌমা? আমার কথা তো লোকটাই বলে দিয়েছে। তারপরেও আমি বলছি, আমার এবং মেজদার পরামর্শ না নিয়ে বর্দা বিদিশার বিয়ে ঠিক করেছে কোন সাহসে? সত্য এবং প্রয়োজনের সাহসে। বিদিশা আমাদের একমাত্র স্নেহের বোন। দেশ এবং সমাজের পরিস্থিতি ভালো নয়, তাই সব দিক বিবেচনা করে আমি তার বিবাহ স্থির করেছি। বিয়ে তো ঠিক করেছো, কিন্তু টাকা পাবে কোথায়? টাকা অত সোনা কোথা থেকে জোগাড় করবে? কেন? টাকা তোরা দিবি, সোনা তোরা জোগাড় করবি, গোপনে গোপনে তোরা বাড়ি কিনছিস, বাড়ি কিনছিস, আর তোরা বোনের বিয়ের টাকা দিতে পারবি না? চিৎকার করো না ভারতী, চিৎকার করো না। চিৎকার করে ওদের নাবালক মনে করে আগেকার দিনের মতো শাসন করতে চেও না। আমার মনে হয় বিদিশার এখনই বিয়ে না দিয়ে ওকে চাকরি করতে দেওয়াই ভালো। বাবা তো ঠিক কথাই বলেছে। আরে বাবা তো চিরকাল ঠিক কথাই বলতে চেয়েছে, উনাকে বলতে তো হয়নি। হ্যাঁ, তোমরা ঠিক বলেছো, তোমরা ঠিক বলেছো। আমাকে আমাকে এই এতদিন ওরা সংসারের ঠুঁটো জগন্নাথ করে রেখেছিল। শোন শুভেন্দু, ওরা যা বলছে তাই হবে। বিদিশার বিয়ে এখন হবে না, কারণ সবে মাত্র ওরা সংসার করছে। ওরা সংসার করেনি, ওরা এই সংসারটাকে ভাঙছে। ওই এক ঝুড়াপ্প আমার এই সোনার সংসার থেকে নরকের কাছাকাছি টেনে নিয়ে যেতে চাইছে, কিন্তু না, আমি আমার মেয়েকে কিছুতেই নরকে নামতে দেব না। আমি ওর বিয়ে দিতে চাই, তাই তোদের সামনে আজকে আমি বলছি, ওরে তোরা যদি আমার গর্ভে জন্মে থাকিস, যদি সত্যি সত্যি আমাকে মা বলে মনে করে থাকিস, তাহলে তোদের কাছে আমি হাত জোড় করে অনুরোধ করে বলছি, ওরে বাবা, আমি কন্যাদায় পড়েছি, তোরা আমাকে ভিক্ষা দে, তোরা আমাকে জায়গা কিনে বাড়ি করতে আমার অনেক টাকা খরচ হয়ে গেছে, গাড়িটাও না কিনলে নয়, তবু বলছো যখন 5,000 টাকা দেবো। পুলিশ অফিসার দিব্যেন্দু বাবু, আপনি কিছু সাহায্য করবেন? আমার তো মেজদার মতো ইনকাম নয়, কয়েকটা কোম্পানি শেয়ার কিনেছি, তাছাড়া ব্যাংকে সব টাকা ফিক্সড। আচ্ছা ঠিক আছে, তবু আমি 4,000 টাকাই দেবো। আমার মা কাঁদতে কাঁদতে তোকে রাস্তা দেখতে, কথা বলতে না পেরে বোবা হয়ে গেছে। আপনি আপনি কি কিছু সাহায্য করবেন? আপনি কি করবেন? আমি আমার একমাত্র বোনের ভিক্ষে করে বিয়ে দেবো। তোর কি আছে যা দিয়ে তুই তোর বোনের বিয়ে দিবি? যা চাকরি করে পাস তার সবটা তো তুই আমার হাতে তুলে দিস, তাই দিয়ে তো আমি সংসার চালাই। তাই আজকে আমি সবার সামনে প্রতিজ্ঞা করে বলছি, ওরে বাবা, তোকে ভিখারি সাজিয়ে আমি আমার মেয়ের বিয়ে দিতে চাই ও না। ভিখারি হবে কেন? ও তো একটা
দিব্যেন্দু দিব্যেন্দু তোমরাও শোনো। সত্যকে গোপন করে মিথ্যাকে আশ্রয় করে ওই ভারতী দেবীর সন্তান এই সংসারের অনেক ক্ষতি করেছে। তাই সংসারটাকে দুভাগ করে আমার স্ত্রী ভারতী দেবীকে প্রথম ভাগে পাঠিয়ে আমি দ্বিতীয় ভাগে চললাম। আমরা আমাদের ঐক্যের চাল দিয়ে ওদের ঘিরে রাখবো। সেই চাল ওরা কিছুতেই ছিঁড়তে পারবে না। ওরা যতই লোভ লালসার ঐক্যের চাল দিয়ে আমাদের ঘিরে রাখো, ওরা কিছু করতে পারবে না মা। তোমার মতো মমতাময়ী মায়ের আশীর্বাদ যার মাথায় হরণ রয়েছে, তার কেউ কোনোদিন ক্ষতি করতে পারবে না মা, কেউ কোনোদিন ক্ষতি করতে পারবে না। জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদভিগরিয়সি, জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদভিগরিয়সি, জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদভিগরিয়সি। পারবে? যে কথাটা ছিঁড়ে গেছে সেই কথাটাকে শাসনের ছুঁচ দিয়ে, শিক্ষার সূচ দিয়ে, আত্মত্যাগের সূচ দিয়ে কেউ কি সেলাই করতে পারবে? পারবে না, পারবে না। তবে কি ছেঁড়া কথার মতো ছিঁড়ে যাবে ভাই বোনের স্নেহের সম্পর্ক, ছিঁড়ে যাবে স্বামী স্ত্রীর সুখী দাম্পত্য জীবন, ছিঁড়ে টুকরো টুকরো হয়ে যাবে দেশ সেবার রাজনীতি। সুখ ছিঁড়েছে, শান্তি ছিঁড়েছে, কে সেলাই করবে? তার জন্য রামমোহন চাই, বিদ্যাসাগর, আশুতোষ, রবীন্দ্রনাথ চাই, আর নজরুল চাই, আর চাই 1937-এর চেতনা। আমি নীতিশ আর গোপাজির হৃদয়ে সেই চেতনার বিন্যাস করলাম। না রে বন্যা, আমি তোকে কিছুতেই এই গ্রাম ছেড়ে শহরে যেতে দেবো না। আমার টাকা চাই না, বিলাস চাই না, এই পায়ের তলায় মাটির বদলে ইট সিমেন্টের মোজাক চাই না। আমার শুধু চাই, কি চাও তুমি ছোটদা? জোনাকি পোকার প্রদীপ জ্বালা গায়ে বাতাবি ফুলের গন্ধ, রাঙা মাটির নিকোনো ঘরে সোধা গন্ধের নেশা, কচি কচি দুর্গা ঘাসের উপর টুকটাক টুকটাক করে শিশির পড়ার শব্দ আমাকে পাগল করে তোলে রে বোন, আমাকে পাগল করে তোলে। এসব ছেড়ে কারো কি ওই নিষ্পান শহরে যেতে মন চায়? শহরে আছে কি? সুখ সম্পদ, গাড়ি বাড়ি, ডিস্টেম্পার করা ঘরের পাঁচিলে প্রকৃতি ফিরিয়ে আনতো। শহরে টাকা ওরে গায়ের মেঠো রাস্তার দুধারে ওরে আকন্দ বনশিউলির গন্ধে বিভোর, ঝাঁকে ঝাঁকে মৌমাছি প্রজাপতি। শহরের লক্ষ্যপতিরা টাকা দিয়ে টাকা চেনে, টাকার চেনে বেঁধে ওরা যে ভালোবাসাকে গুলি শেখায়। জীবন যৌবনে রেখায় রেখায় ফুটে ওঠে সুখ চ্যাম্পেনের বন্ধু। তাই তো আমরা গ্রাম ছেড়ে শহরে চলে যাবো না, আমরা কেউ গ্রাম ছেড়ে শহরে যাবো না দাদা। মেনে ফেলবো নীতিশ। জানোয়ার কোথাকার, তোর এত বড় সাহস, তুই আমার চলার পথে কাঁটা দিতে চাস? দাদা দাদা ভুলে যাচ্ছ কেন? তোমার সুখের খনি তো আমি, তোমার স্বপ্নের চুল কাটে আমার এই যৌবন। তাই আমি আমার পরিজনদের ছেড়ে, এই গাঁকে ছেড়ে, গায়ের মানুষগুলোকে ছেড়ে শুধু তোমার একার সুখের জন্য শহরে যাব না। আমি গায়ের বাড়ির ছাদতলায় শুধু দোপাটি ফুলের মতো ফুটে থাকতে চাই। দোপাটি? আমি গায়ের বউ বৌদিদের মতো ঘোমটা দিয়ে গলা
অনেক দিন মহানুভব নেতারা গ্রামের কথা ভুলে ওই সুন্দরী শহরকে সাজাচ্ছেন রাস্তার শাড়ি পরিয়ে, পাতাল রেল, স্টেডিয়াম, পার্ক আর শিশু উদ্যানে ছায়া ব্লাউজ পরিয়ে। গ্রামে ডাক্তার নেই, গ্রামে মাস্টার নেই, স্বাস্থ্য কেন্দ্রে ওষুধ নেই, থানা আছে তো বন্দুক নেই। শুধু নেই আর নেই নিয়ে এই গ্রামের ঘুমিয়ে থাকা মানুষগুলোকে আমরা জাগাতে চাই। আমরা ব্লক ডেভেলপমেন্টের অফিস চাই না, আমরা মন ডেভেলপমেন্টের মাস্টার চাই। তুই কার কথা শুনে গ্রামে থাকতে চাইছিস রে জানোয়ার? তুমি বা কার কথা শুনে শহরে যেতে চাইছো দাদা? পার্টি আমাকে বলেছে। আমার মাকে আমাকে গ্রামে থাকতে বলেছে। মানি না তোর পার্টি। আমি আমার মাকে মানি না দাদা। এক রাজনীতি নীতির মাথায় আঘাত করে, নীতির নেতা নীতিশ আহত হয়ে মাটিতে পড়ে থাকে, তার জায়গায় এসে দাঁড়ায় সেকেন্ড পুলিশ অফিসার। আমি কিন্তু আপনাকে অ্যারেস্ট করে আপনার শহরে যাওয়া বন্ধ করে দেবো জগদীশ বাবু। আমি তোমাকে মোটা টাকা ঘুষ দেবো। খুশি মেরে আপনার ওই লোভী মুখটাকে আমি ভেঙে দেবো। ঘুষ দিয়ে আপনার ওই প্রশাসনটাকে পৌঁছে দিয়েছেন। তাই এই কয়েক মাস পুলিশের চাকরি করে আমি বেশ বুঝতে পারছি পুলিশের চেয়ে বেশি দোষী হচ্ছে এই পাবলিক। পাবলিকের নামে দোষ দেবেন না জানাতো বাবু। পাবলিক ভীষণ পবিত্র এবং কর্তব্যপরায়ণ। ওরা পুলিশের কষ্ট বোঝে, তাই 4 আনা থেকে শুরু করে 4 লক্ষ টাকা পর্যন্ত পুলিশকে সাহায্য করে। স্যার, আপনাকে 4000 দিলাম। চার দেয়া হয়ে গেল, লোভের পুকুরে চক্রান্তের চার দেয়া হয়ে গেল। এবার প্রত্যাশার মাছ বুড়বুড়ি কাটতে কাটতে ছুটে আসবে, তারপর ছলনার মর্জিতে কথা ওই প্রতারণার পক্ষে নিজেদের মরণ নিজেরাই ডেকে আনবে, নিজেরাই ডেকে আনবে। ইডিয়েট! পুলিশের চাকরি করবে অথচ ঘুষ দেবে না। আরে ঘুষ না নিলেও তোমাকে কি কেউ শ্রদ্ধা করে? না, করে না। পুলিশ মাত্রই জানে এ সমাজে একটা ঘৃণা আছে। তাই আমার সাফ কথা, ঘৃণা যখন পাবোই তখন এই দুপকে আমি ঘুষের টাকায় ভরিয়ে নেব। পুলিশ পুলিশ ঘুষ নিয়ে তার মহান কর্তব্য করে যায়। 1937-এর চেতনার পতন হয়, তার জায়গায় এসে দাঁড়ায় 1986-র ব্যারিস্টার। আদালতে তিনি সত্যকে মিথ্যা প্রমাণ করে নাম, অর্থ, যশ তিনটেই অর্জন করেছেন। মিলাদ দুর্নীতি পরায়ণ নীতিশ দত্ত বখাটে, সমাজ বিরোধী এবং লম্পট। সে তার দাদার টাকা চুরি করতে গিয়ে ধরা পড়ে যায়। তাই বাধ্য হয়ে আমার মক্কেল জগদীশ দত্ত আত্মরক্ষার জন্য সমাজ বিরোধী নীতিশকে আঘাত করে। সুতরাং সমাজ সেবক জগদীশ দত্ত আইনত সম্পূর্ণ নির্দোষ। বেকসুর খালাস জগদীশ দত্ত মুমূর্ষ নীতিশকে মৃতদেহের নাই কাঁধে তুলে নিয়ে উপায় অবলম্বন হেলে প্রবাহনের হাত ধরে মহানন্দে গ্রামের সমস্ত সম্পর্ক ত্যাগ করে সুখের অট্টালিকা করার আশায় চলল শহরে। যেন হরিশ্চন্দ্র চলেছে শ্মশানে, ক্রোধে নিয়ে রহিত কহ কি মধুর দৃশ্য, মোরা গ্রাম যা শহরের ঘাটে, কহ কি মধুর দৃশ্য, কহ কি মধুর দৃশ্য, কহ কি মধুর দৃশ্য। মনে রে কৃষিকাজ জানো না, মনে রে কৃষিকাজ জানো না, এমন মানব জীবনে গড়িল কেউ, মানব
যৌবনকে আমি কিনবো তোমাকে টাকা দিয়ে ওজন করে আমি জীবন্ত যৌবনকে কিনতে চাই। তুমি কার যৌবন কিনবে ডার্লিং? শুধু এটা আমার? না 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 না, তোমার মতো যে সমস্ত মেয়ে আমার এই অফিসে আসছে ইন্টারভিউ দিতে, তাদের সবার যৌবন আমি কিনবো ওজন করে টাকা দিয়ে। হ্যাঁ শোনো, তুমিও যদি আরো অনেক বেশি টাকা চাও না, তাহলে তোমার যৌবনের স্যাম্পেল খাইয়ে পাগলা প্রভাতকে দিয়ে আমার প্রয়োজনীয় ডিট গুলোকে সই করিয়ে নেবে। আমি জানি তুমি পারবে। হ্যাঁ, তাই তো তোমাকে আমি এত শুধু ভালোই বাসি না ডার্লিং, তোমাকে আমি সবার থেকে বেশি বিশ্বাস করি। আর তুমি যদি আমার এই প্রয়োজনীয় কাজটা করে দিতে পারো না, তাহলে আমি তোমাকে দেব টাকা, গহনা, আর দেব ভালো বাসা। জমি রইল পড়ে আবাদ করলে ফুল তো সোনার মনে রে, মনে রে কৃষি কাজ টাকা, অনেক টাকা। জয় ভালোবাসার ব্যবসায়ী গণপতি গোস্বামী, তোমার এই শুকনো মরে যাওয়া বুকে ভালোবাসা কোথায় আছে? আছে সঙ্গী, ওই জানোয়ারটার বুকে ভয়ঙ্কর ক্ষুধার সারা জমে আছে। আছড়া আছড়া থাকা রক্ত, মণিমুক্তর রক্ত পান না করলে ওর পিপাসা মিটবে না। আমি অবিচার অত্যাচারের বন্ধ দরজা ভেঙে এই কসাইখানায় দেখতে এসেছি। এখানে ছলনার ছাল চালানো খাসিকে মিথ্যের দড়ি দিয়ে ঝুলিয়ে, লোভের ছুরি দিয়ে কেটে কুচি কুচি করে লালসার দড়ি পাল্লায় কেমন করে মাপা হচ্ছে। শুধুই দেখবেন নাকি মাংস কিনবেন প্রভাত বাবু? নরম তুলতুলে সুস্বাদু মাংস। আপনি কি কচি মাংসর হাড় চিবোতে চিবোতে স্বর্গের নন্দনকাননে সুখ ভোগ করবে? সুখের রাজ্যে যে আমার প্রবেশ নিষেধ, কারণ উচ্চাসার অসুখ আমার দেহ মনের পচন ধরিয়ে দিয়েছে। আপনার এই পচে যাওয়া মনটাকে না আমি আমার ভালোবাসার প্রলেপ দিয়ে একেবারে চাঙা করে তুলবো। আসুন আসুন আমার সঙ্গে। কোথায়? পাশের ঘরে। কেন? আমি পাশের ঘরে যাব কেন? আরে মনের চিকিৎসা করতে গেলে একটু নির্জন নিরিবিলি জায়গা তো চাই প্রভাত বাবু। নিরিবিলিতে আমি আমার অবুঝ মনটাকে তোমার মনের সঙ্গে মিলিয়ে দিয়ে তোমার সামনে অনায়াসিত সুখের দুয়ার খুলে দেব। কিন্তু সে দুয়ারে বসবে কে? তুমি আর আমি। আমার বুকের মধ্যে জড়িয়ে ধরে আমার সর্বস্ব তোমাকে বিলিয়ে দিয়ে আমি একেবারে দেউলিয়া হয়ে যেতে চাই। আমাকে ছাড়ো বলছি, আমাকে ছাড়ো। কেন কেন আমাকে তোমার ভালো লাগছে না? আমি তো তোমার দিকে কখনো ভালো করে তাকাইনি। তাহলে তাকাও না, তাকাও তাকাও আমার এই মুখের দিকে তাকাও। তোমার ওই মুখে আমার মায়ের মতো এক বিন্দু স্নেহের অনুভূতি নেই কেন? কেন আছে অবিশ্বাসের ভুকুটি কুটির ছায়া? তোমার ওই মুখে আমার মায়ের মতো এক বিন্দু স্নেহের অমৃত নেই, আছে শুধু ছলনার গরম।
পারবো না। এই বুকে, আমার বুকে যেমন কামনা ঝড় বলছে, তেমনি তোমার বুকে আমি লোভ লালসার বন্যা বইয়ে দেবো। আর তারই প্রথম নিমন্ত্রণ রেখে দেবো তোমার এই মিলনের নিমন্ত্রণ পেয়ে চুপচাপ দাঁড়িয়ে কেন? আমার কাছে এসো। ভাবছি কি ভাবছো? আমার মা ঠিক তোমারই মতো আমাকে বুকের মাঝে জড়িয়ে ধরে চুম্বনে চুম্বনে আমার সারাটা মুখ ভরিয়ে দিত। আমার মায়ের দেওয়া চুম্বনে কত স্নেহ ছিল, কত সোহাগ ছিল, কত সান্ত্বনা ছিল। কিন্তু তোমার দেওয়া চুম্বনে আমার আমার মায়ের মতো এক বিন্দু অনুভূতি নেই কেন? চুপ করো তোমার বাবা, তুমি চুপ করো। কেন কেন চুপ করো? কেন চুপ করবো? তুমি আমাকে যাই ভেবে থাকো, আমি তো তোমাকে খারাপ কিছু ভাবিনি। বলো না গো, বলো না। তুমি তোমার মনের সবটুকু ময়লাকে অনুশোচনার গঙ্গা জলে ধুয়ে ফেলে আমার মায়ের স্থান তুমি দখল করতে পারো না। গণপতি গোস্বামী আর তার সাকরেকরা আমার দিদিকে খুন করেছে, আমার বাবাকে খুন করেছে, আমার উজ্জ্বল ভবিষ্যৎকে খুন করে আমাকে জানোয়ারের মতো বাঁচিয়ে রেখেছে। পড়তে পোশাক দেয় না, পেট ভরে খেতে দেয় না, ভয়ঙ্কর ক্ষুধার জ্বালায় আমার সারা দেহটা চলে যায়। ওদের কথা না শুনলে ওরা ওরা আমাকে কুকুরের মতো মারধর করে। বলো না গো, বলো না। আমার এই চলে যাওয়া জীবনটাকে তুমি তোমার মমতার আঁচল দিয়ে ঢেকে রেখে আমাকে আমাকে অবঘাত মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারো না। প্রভাত, প্রভাত, আমি তোমাকে কথা দিতে পারছি না প্রভাত। আমি চেষ্টা করবো, আমি আপ্রাণ চেষ্টা করবো। তুমি যাও, এখান থেকে চলে যাও। এই নরকে তুমি আর এক মুহূর্ত থেকো না, যাও। আমার আগে জেনে দাও, কারো দেওয়া কোনো খাবার তুমি খাবে না। অত্যাচার কোনো কোনো কাগজে তুমি সই করবে না। তারপরে তুমি কিভাবে চলবে তোমাকে গোপনে গোপনে বলে দেবো। তুমি যাও, যাও, এখান থেকে যাও। যাচ্ছি, তবে যাওয়ার আগে তোমাকে একটা প্রণাম করে যাই। প্রণাম নয়, যদি পারো আমাকে অভিশাপ দিয়ে যাও বাবা। আমার মতো মেয়েদের প্রণাম নেওয়ার কোনো অধিকার নেই। আমি যে কে বলে তোমায় বালাঙ্গনা মা? চিঠাই ছুটু গায়ে হয়তো তোমায় স্তন্নতি আছে সীতা সরস্বতী মায়ের। স্বর্গবেশ্যাধিদাসী পুত্র হলো মহাবীর দ্রোণ, কুমারীর ছেলে বিশ্বপুত্র কৃষ্ণ দ্বৈপায়ন। কানিনী পুত্র কর্ণ হইল দানবীর মহারথী, স্বর্গ হইতে পতিতা গঙ্গা শিবের পেলেন পতি। শান্তনু রাজা নিবেদিল প্রেম পুনঃ সেই গঙ্গায়, তাদেরই পুত্র অমর বিশ্ব কৃষ্ণ প্রণবে যায়। উনি হলো শুনি সত্য কাম সে যারো চাওয়ালা শিশু, বিস্ময় জন্ম যাহার মহাপ্রেমিক সে যিশু।
পড়তেছে হজুর বিমল কামা